বড় ছেলের বউয়ের বাপের বাড়ি বলতে কিছু নেই, না চাল না চুলো না ঢেকি না কুলো। বিধবা মা সারা বছর পালা করে মেয়ের বাড়ি আর বোনের বাড়ি ঘুরে ঘুরে বেড়ান। কাজী বড় বউয়ের কথা ওঠে না, উঠলে চলেও না। ছাতা দিয়ে মাথা রক্ষা করতে তো ওই বড় বউটি, আর সব বউরা তো মাঝের মাঝখানি। দুধে জাল দিতে এলো তো আপন আপন ছেলেদের জন্য ডাবু ডাবু বাটি খুঁজে দুধ ঢালল। হেসেলে বসলো তো বড় মাছের দাগাখানি নিজের বরের ঝোলের বাটিতে তুলল। জানতে তো কিছু বাকি নেই মুক্তকেশীর। বড় বউয়ের কথা উঠছে না, কথা উঠল মেজো সেজো দুই বউকে নিয়ে। মুক্তকেশী মেজো সেজো দুই ছেলেকে ডেকে বললেন, বোনের বিয়ে দিয়ে ধারে কর্জে জড়িয়ে পড়েছিস, বউ ছেলেদের মাস কতকের জন্য বাপের বাড়ি পাঠিয়ে দে দেখিন, দেনাপত্র শোধ হলে তখন আনলেই হবে। শুনে দুই ভাই মুখ চাচাই করল। সংসারে দেনাপত্র হলে বউ ছেলেকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়ার প্রথা যে সে যুগে ছিল না তা নয়, কিন্তু এরা ভাইয়ে ভাইয়ে একটু প্রগতি দৃষ্টি পেয়েছে, কাজেই কথাটা ঠিক অ্যাপ্রিসিয়েট করতে পারল না। ওরই মধ্যে মেজো ছেলে ইতস্তত করে বলল, ওরা তো নিয়ে যাবার কথা কিছু বলেনি। ওরা কি হাত গুনছে? মুক্তকেশী ঝঙ্কার দিয়ে ওঠেন, তোমাদের শালা শ্বশুরা খড়ি পাততে জানে, এ খবর পেয়েছ কোনো দিন? তা নয়, মানে হঠাৎ নিজে থেকে পাঠিয়ে দিলে যদি ওরা কিছু। ছেলের সসংকোচ বাক্যকে অগ্রসর হতে দিলেন না মুক্তকেশী। গভীরভাবে বললেন, নিজে থেকে হঠাৎ পাঠিয়ে দিলে তাড়িয়ে দেবে এ ভয় যদি থাকে তাহলে অবশ্যই পাঠাবার কথা উঠতেই পারে না। তোমার শালা শ্বশুরকে তুমিই ভালো চেনো। তবে আমরা তো আজন্মকাল জানি ঘরুনি গেরুনি মেয়ে হচ্ছে আরাধনার সামগ্রী, গেলে বাপ ভাই মাথায় করে রাখে, সেই সাহসেই বলা। ছেলেরা অবশ্য 2-5 ছেলের বাপ, তবু ঘেমে নিয়ে উঠল। মায়ের কথার প্রতিবাদ করা অসম্ভব। স্বর্গালোপী গরীয়সী মা, ন্যায় বলুন অন্যায় বলুন মাথা পেতে নিতে হবে, নিতে প্রস্তুত আছে তারা, কিন্তু মুশকিল হচ্ছে ওদিকে। বউদের আর বাগ মানানো যাচ্ছে না। শাশুড়ির মুখের ওপর কথা কইবার সাহস তাদের হয়নি সত্যি, কিন্তু শাশুড়ির ছেলের মুখের ওপর কথা বিলক্ষণ কইছে। অনবরত স্বামীকে প্রশ্ন করছে, এতই যখন মাতৃভক্তি, মায়ের আঁচল চাপা খোকা না থেকে বিয়ে করে ঘর সংসার করবার স্বাদ কেন জেগেছিল তবে? এ এক মহাবিড়ম্বনা। মাতৃভক্তি আর বিয়ে, এ দুটোর মধ্যে যে বিরোধের প্রশ্ন উঠতে পারে এইটাই তো তাদের জানা ছিল না কখনো। আপাতত সামনে মা, কাজেই নেপথ্যে চিন্তা পরে করা যাবে ভেবে সটকে পড়ল দুই ভাই, মেজো ভূপাল আর সেজো নেপাল। বউরা নেপথ্যেই ছিল, থাকবে এ আন্দাজও ছিল মুক্তকেশীর। আছে ভালোই, তো নিজের কানে শুনে নিক। শুনবে অথচ প্রতিবাদ করতে পারবে না, এই তো বেশ মোক্ষম সময়। প্রতিবাদের কথা যে উঠতে পারে এ ধারণা আগে ছিল না মুক্তকেশীর। সম্প্রতি সেজ বউ সুবর্ণলতার ব্যবহারের সন্দেহ একটু জন্মেছে। ভয় হচ্ছে কি জানি মুক্তকেশীর হুকুমের উপর প্রতিবাদী করে বসে বা। অতএব যা কিছু বলে নেওয়া ছেলেদের সামনেই ভালো। বরের সামনে শাশুড়ির সামনে তার কথা বলতে পারবে না, না সে রেওয়াজ তখনও ছিল না। ছেলেরা সরে যেতেই বউরা রঙ্গমঞ্চে এসে পদার্পণ করল। মেজো গিরিবালা ওরই মধ্যে একটু হাবা গোবা ভালো মানুষ, এক নাগারে অনেকদিন শ্বশুরবাড়ি থাকতে থাকতে যেন হাঁপিয়ে উঠেছিল। ভাবল যাক গে মরুক গে, যে কারণেই হোক একবার তো যেতে পাওয়া যাবে। অন্য সময় মুক্তকেশী প্রধান প্রতিবন্ধক হন বাপের বাড়ি যাওয়ায়। মা বাপ লিখে পাঠালেই মুক্তকেশী উপহাসের হাসি এসে প্রস্তাবটাকে উড়িয়ে দিয়ে বলেন, 4-5 ছেলের মা হয়ে গেল মেয়ে, বেয়ানের আমার এখনো মেয়ে মেয়ে বাতিক গেল না। যে দিনকে মেয়েকে পরগোত্তর করে দিতে হয় সেদিনই তো মায়ের গোড়ায় ছাই দিতে হয়। মুক্তকেশীর নিজের মেয়েরা যে পালা করে সারা বছর কেউ না কেউ আসেই, এ কথাটি মনে পড়িয়ে দেবার সাহস কার আছে? বউরা আসতেই মুক্তকেশী গম্ভীর চালে সলতে পাকাতে বসলেন। সলতে তো কম লাগে না, ঘরে ঘরে পিতদ্বীপের হিসাব করলে কন্যা 10-12টা পিতদ্বীপ চলে। রেডির তেলই তো লাগে মাসে 250 থেকে 300। রাখো না তুমি, আমরা সলতে পাকিয়ে রাখবো, বলল মেজবউ গিরিবালা। অনেক সমীহ সম্ভ্রম ছিল সেকালে, কিন্তু মেয়ে মানুষকে আপনি বলবে এমন বিবিয়ানি মান্য করবার রেওয়াজ ছিল না। মুক্তকেশী একটু তিক্ত হাসি হেসে বললেন,
রাগলে তো রাখাই থাকবে মা, তোমাদের কি আর মনে থাকবে? গিরিবালা চুপ করেই থাকলো। উত্তর দিল সুবর্ণলতা, কেন, আমরা কি করি না মা? করো না কে বলেছে বাছা, তোমরাই তো রেখেছ সংসার। মুক্তকেশীর পাকের কেরামতিতে ছেঁড়া ন্যাংরা সলতেগুলো কাঠির মতো খাড়া খাড়া আড়ষ্ট হয়ে ওঠে। গিরিবালার মন উসখুস করছে বাপের বাড়ি যাওয়ার কথায়, অথচ কথাটা পারবার সাহস নেই। ওর ভরসা সুবর্ণ। সেজে বউ ডাকাবুকো সুবর্ণলতা কি করে যে এক একটা কথা বলে বসে, দেখলে যেন অবাক লাগে গিরিবালার। সুবর্ণলতাই বলল, আমাদের ওখানে পাঠাবার কথা কি বলছিলে মা? মুক্তকেশী মুখ না তুলেই গম্ভীর স্বরে বললেন, যাদের কাছে বলবার বলা হয়ে গেছে বাছা, এক কথা 5 বার বলবার সামর্থ্য আমার নেই। জানতে ইচ্ছে হয় তাদের কাছেই যেন। হ্যাঁ, নিজেকে ভীতিকর করে রাখতে হবে বইকি, তা নইলে কি আর সংসার পর্বতের শিখরে প্রতিষ্ঠিত থাকা যায়? গড়িয়ে পড়ে যাবার ভয় যে সর্বদা। এরপর খুঁচিয়ে প্রশ্ন করবার সাহস অবশ্য সুবর্ণলতারও হলো না। সাহস প্রকাশিত হলো ঘরে গিয়ে সুবর্ণলতা বলল, আমি যাব না। নেপালচন্দ্র ফস করে প্রশ্ন করে বসল, মেজ বউ? বেঞ্চির কথা বাদ দাও, সে তো বাপের বাড়ির নামে এক পায়ে খাড়া। আমি যাচ্ছি না। 4 ছেলের বাপ নেপালচন্দ্র নেয়াপাতি ভুঁড়িতে হাত বুলাতে বুলাতে বলে, যাচ্ছি না বললে আর ছাড়ান হয়েছে। মা যখন একবার হুকুম দিয়েছেন তখন আর। সুবর্ণলতা এক মুহূর্তের জন্য স্তব্ধ থেকে বলল, তোমার মা যদি কারো ঘরে আগুন দিতে বলেন, দেবে? তার সঙ্গে তুলনা হলো? নিশ্চয় হলো, নয় কেন? কথায় বলে, যাক প্রাণ থাক মান। মান খুইয়ে নিজে থেকে বাপের বাড়ি যাওয়া আমার কাছে মরণ তুল্য। নেপালচন্দ্র একটু ক্যাবলা হাসি হেসে বলে, মা বাপের কাছে আবার মান কিসের? মান নেই কেমন? সুবর্ণলতা কঠিন সুরে বলে, তাহলে তোমাদেরই বা মায়ের কাছে অত ভয় কিসের? মা যেন বাঘ কি ভালু। এ কথায় নেপালচন্দ্রের সুপ্ত পৌরুষ চাড়া দিয়ে ওঠে। চাপা স্বরে বলে, আমার মায়ের কথায় কারুর কোনো কথার দরকার নেই, সব তাতে তুলনা। পায়ে মাথায় এক হবে কেমন? পায়ে মাথায় এক হয় না তা আমি জানি, তাই কারুর কোনো কথায় থাকতেও চাই না। মোটের ওপর আমার কথা হচ্ছে, আমি যাব না। বলো গে তোমার মাকে। বেশ, সে কথা নিজে গিয়ে মাকে বলতে পারো তো বলো গে। আমাকে কাটলেও আমি মায়ের সামনে উচ্চারণ করতে পারবো না। মা বউ বাপের বাড়ি যেতে রাজি হচ্ছে না। আশ্চর্য! তোমার যেন সবই উল্টো। মেয়ে মানুষ বাপের বাড়ির নামে 4 হাত পা তুলে নাচে, তাই তো চিরকাল জানি। সুবর্ণলতা গম্ভীর মুখে বলে, মেয়ে মানুষের অনেক কথা জানো, আবার অনেক কথা জানোও না। সে যাক, বাপের বাড়ির কথা তুললে তো বলি। সেবারে যখন বাবার শক্ত অসুখের সময় মা যেতে লিখেছিলেন, 4 হাত পা কেন, মাথা খুঁড়ে যেতে চেয়েছিলাম, পাঠিয়েছিলে। বাহ, তখন না এখানে বড় বউয়ের আঁতুর, গেলেই হলো। সেইটাই বড় হয়েছিল কেমন? নেপালচন্দ্র মুখ গম্ভীর করে বলে, তা এ বাড়ির সুবিধে অসুবিধে তো আগে দেখতে হবে। মেয়ে হলো আদুরের জিনিস, সে এসে কন্যা করবে, এও তো মন্দ আবদার নয়। স্বামীর দিকে ঘৃণা আর ধিক্কার মিশ্রিত একটা জ্বলন্ত দৃষ্টি হেনে সুবর্ণলতা বলল, আর যখন দাদার বিয়েতে পাঠালে না, সে সময় তো আদরের জিনিসকে আদর করেই নেমন্তন্ন করেছিলেন। নেপালচন্দ্র একটা মুখভঙ্গি করে বলে, কুটুমকে থো করে মেয়েকে আদর? বড় বউ মেজ বউকে না বলে শুধু তোমাকে নিয়ে যাবার কথা তোমার বাবা বলেছিলেন কোন লজ্জায়, তাই ভাবো। বড় মুখ করে আবার বলছো কি? সুবর্ণলতাও কথায় কম যায় না। সে ক্রুদ্ধ স্বরে বলে ওঠে, তোমাদের এই রাবণের গোষ্ঠীকে আদর করবার ক্ষমতা যদি আমার বাবার না থাকে মাথা হেঁট করে বসে থাকো। তাই তো আছি, আবার তোমাদের মাথা হেঁট করে যাব কোন মুখে? আমি এই মাকে গিয়ে বলছি। খবরদার সেজে বউ। নেপাল হাঁ হাঁ করে ওঠে, ইচ্ছে করে আগুন খেও না, জেনে শুনে সাপের গর্তয় হাত দিও না। সাপের বিষেই তো জ্বলে আছি, বলে সুবর্ণলতা ঘর থেকে বেরিয়ে গেল। অস্থির নেপালচন্দ্র ঘরের মধ্যে পায়চারি করতে থাকে। সাহস হয় না দালানে বার হতে। কি জানি কোথায় আছেন মুক্তকেশী, আর সেখানে গিয়ে কি বলছে সুবর্ণলতা। কি অদ্ভুত দুঃসাহস এই সেজ বইয়ের। মায়ের মুখের সামনে দাঁড়িয়ে কথা বলতে সাহস করে। মেয়ে মানুষ হয়ে এত বুকের পাটা হলো কি করে ওর? মুক্তকেশীও যে মেয়ে মানুষ,
এই তথ্যটা কোনোদিনই কারো মনে পড়ে না। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। জন্মভূমির বার্তা নেপালচন্দ্রদের সংস্কৃতিতে প্রবেশ করেনি কোনোদিন। ওরা শুধু জানে জননীকে। তাঁর ইচ্ছাই আইন, তার নির্দেশই শাস্ত্রবাক্য। মাকে থো করে স্ত্রীকে প্রাধান্য দেবে নেপালচন্দ্র? গলায় দিতে দড়ি জুটবে না তার? চিন্তাভঙ্গ হলো। ভাইজি এসে বলল, সেজু কাকা, ঠাকুমা তোমাকে ডাকছেন। মা, নেপাল শঙ্কিত কণ্ঠে ফিসফিস করে বলে, ঠিক জানিস আমায় ডাকছেন? হ্যাঁ গো হ্যাঁ। কেন বলতো পুঁটি? পুঁটি খড়খড় করে বলে ওঠে, কেন তা জানি না, সেজুকাকে গিয়ে ঠাকুমাকে 7 কথা শুনিয়ে দিয়েছে, তাই বোধ হয়। সর্বনাশ। নেপালচন্দ্র কাতর কণ্ঠে বলে, তুই বলগে যা পুঁটি, সেজকা বাড়ি নেই। বাহ, এক্ষুনি যে বুধো দেখে গেল। তবে বলগে এইমাত্র চান করতে গেছে। আমি বাবা মিথ্যে কথাটা বলতে পারবো না। ধর্মপুত্র যুধিষ্ঠিরের মহিলা সংস্করণ পুঁটি সত্য ভাষণের মহিমা বিকীর্ণ করে চলে গেল। অগত্যা যেতেই হবে নেপালচন্দ্রকে। বলির পাঁঠার মনোভাব নিয়েও যেতে হবে। মুক্তকেশী তেঁতুল কাটছিলেন। ছেলেকে দেখেও হাত থামালেন না, শুধু মুখ চালালেন। ধীর স্থিরভাবে বললেন, বাবা নেপাল, একটা অসঙ্গত কথা নয় বলেই ফেলেছি। মুখ্য মেয়ে মানুষ বই তো নয়। তা সে অপরাধের শাস্তি দিতে নিজে তুমি কেন ধরে 7 জুতো মারলে না? বউকে দিয়ে অপমান করালে। মা, নেপালচন্দ্র আশ্রে পড়ল মায়ের পায়ের কাছে। তোমাকে অপমান করবার আস্পর্ধা যার হয়েছে জুতো তারই খাওয়া উচিত। কোথায় সে? এইখানেই হেস্তনেস্ত হয়ে যাক। পুঁটি, আমার চটিটা আনতো। যাক বাছা, বউয়ের গায়ে হাত তুলে কেলেঙ্কারি বাড়িও না। তবে ব্যাটার বউ এসে মুখে মুখে চোপা করবে এমন ঘেন্নার বাড়িতে থাকতে আর পীরবৃত্তি নেই। কারুর কোথাও যাবার দরকার নেই, আমাকেই কাশি পাঠিয়ে দাও তোমরা। ব্যাটার বউ ন্যায় অন্যায় সমঝে দিতে আসবে? ছি ছি। আজ তোমার বউয়ের কাছে যা অপমানী হলাম বাছা, এতখানি বয়সে তা হয়নি। অপমান আমি আপনাকে কিছু করিনি। কি সর্বনাশ! ঘরের মধ্যে কি বাজ পড়ল? মাতা পুত্র বজ্রাহতের মতোই স্তম্ভিত হয়ে তাকিয়ে থাকে। হঠাৎ কোথা থেকে এসে কে বলল এ কথা? আর কেউ নয়, সুবর্ণলতা। স্বামীর উপস্থিতিতে শাশুড়ির সামনে স্পষ্ট গলায় কথা বলছে। বজ্রাহত ভাব কিছুটা কাটলে মুক্তকেশী একটু তিক্ত বিক্ষোভের হাসি হেসে বললেন, আরও এরপর আমাকে এ বাড়িতে থাকতে বলো তোমরা? হঠাৎ যেন ঘুমন্ত বাঘ গর্জন করে ওঠে, বড় বউ, বড় বউ! বাড়ির ব্যাপার কারুরই জানতে বাকি নেই। পুটু মারফত সবাই শুনেছে। সেজ বউ শাশুড়ির মুখের ওপর বলেছে, বাবা যখন যেতে বলেন তখন পাঠাও না, আর এখন নিজেদের ধার দেনা হয়েছে বলে ঠেলে পাঠিয়ে দেবে? এতে বুঝি লজ্জা হয় না? বড় আর মেজ দুই যা রান্নাঘরে দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপছিল। নেপালচন্দ্রের হাঁক কানে গেল। মেজ বউ অত বড় দেওরের সামনে কথা বলে না। বড় বউ ঘোমটা দিয়ে নেপথ্যে কথা কয়। সে প্রায় কাঁপতে কাঁপতেই রঙ্গস্থলে এসে হাজির হয়। বড় বউ, তোমাদের মেজ বউকে বলো মার পায়ে ধরে ক্ষমা চাক। মায়ের সামনে সরাসরি স্ত্রীকে উদ্দেশ্য করে কথা বলা চলবে না, তাই এই ব্যবস্থা। নেপালচন্দ্র অবশ্য ভেবেছিল বড় বউকে আর বলার কষ্ট স্বীকার করতে হবে না, এই হুমকি যথেষ্ট। কিন্তু আশ্চর্য ঘটনা, কাঠের পুতুলের মতোই দাঁড়িয়ে রইল সুবর্ণলতা। শাশুড়ির পায়ের ওপর হুমড়ি খেয়ে পড়ল না। মুক্তকেশী অবশ্য তেঁতুল কেটেই চলেছেন। বড় বউ, ওটাকে ঘাড় ধরে মার পায়ে পড়ে ক্ষমা চাও। বড় বউ কাছে এসে মৃদুস্বরে বলে, সঙ্গের মতো দাঁড়িয়ে রইলি কেন সেজে বউ, মাপ চা। সুবর্ণলতা বড় জায়ের মুখের দিকে চোখ তুলে তাকালো। একটু যেন থতমত খেয়ে যায় বড় বউ। শাশুড়ির চোখের অনেক ভয়াবহ দৃষ্টি দেখার অভ্যাস আছে তার, কিন্তু এরকম কখনো দেখেনি। এ কি বাবা, পাগল টাগল হয়ে গেল নাকি বউটা? আরক্ত চক্ষু তুলে সুবর্ণ বলল, কেন? তুই কি পাগল হলি সেজ বউ? ফিসফিস করে বলে বড় বউ। বল মা, যা বলেছি না বুঝে বলেছি, মাফ করো। এটুকু বললেই তো কাজ মিটে যায়। এটুকু বলার অভাবেই তো পৃথিবীতে কত রসাতল ঘটে যায়, কিন্তু ঠিক সময় ঠিক কথাটা কি বলা হয়? না, সুবর্ণলতাকে সেদিন কেউ সেই কথাটুকু বলাতে পারেনি।
অবাক হয়ে গিয়েছিল বড় বউ, মেজ বউ, বড়, মেজ, সেজ, ন ইত্যাদি কর্তার দল। একটা মুখের কথার জন্য এত বড় প্রলয় কাণ্ড ঘটে যাচ্ছে, সেইটুকু বলছে না। উল্টে বলে কি না, না বুঝে সুঝে তো বলিনি। অবাক সকলেই হয়ে গেছে, আর স্তম্ভিত হয়ে গেছে মুক্তকেশী। শুধু স্তম্ভিতই হননি, একটা ভয়াবহ ভবিষ্যৎ যেন দাঁত খিচিয়ে উঁকি মেরেছে তার দৃষ্টির সীমানায়। তাই বোধ করি ভয়ও পেয়ে গেছেন। যাক, তবু আপাতত ভয় পাবার কিছু নেই। নেপালচন্দ্র গাড়ি ডেকে এনেছে, 3rd ক্লাস ঘোড়ার গাড়ি। এবাড়ির সেজ বউকে বাপের বাড়ি রেখে আসতে। না, এবাড়ির ছেলেরা যাবে না সঙ্গে, ছেলে দুটো থাকবে। সঙ্গে দেয়া হচ্ছে মেয়েটাকে। যতদিন না পায়ে ধরে ক্ষমা চেয়ে চিঠি লিখবে সুবর্ণ, ততদিনের জন্য ওর এ বাড়ির অন্নজল উঠল, এ বিষয়ে সকলেই নিশ্চিত। এত কাণ্ড করল নেপালচন্দ্র, তবু মায়ের কৃপাদৃষ্টি লাভে সমর্থ হল না। ছোট ভাইয়ের সঙ্গে বউকে পাঠিয়ে দিয়ে মার কাজ ঘেঁষে গিয়ে বসল। মা না দেখতে পাওয়ার ভান করে বালা জপতে লাগলেন। কিন্তু কতদিনের জন্য অন্নজল উঠেছিল সুবর্ণর? গলাবন্ধ কোটের ওপর পাক দিয়ে কোঁচানো মিহি উড়নি, পরনে রেলির থান, পায়ে ক্যাম্বিস শু, বগলে ছাতা। মহারানীর আমলের বেনে অফিসের বড়বাবুর একটি প্রতীক হরবিলাসবাবু কর্মস্থল থেকে ফিরেই বড়বাবুজনিত মেজাজে ভুরু কুঁচকে স্ত্রীকে বললেন, ছাদে কে? আলসে ধরে দাঁড়িয়েছিল মনে হলো। মোড়ের মাথায় আমাকে আসতে দেখে চট করে সরে গেল। স্বর্ণলতা স্বামীর বৈকালিক আহার্যের ব্যবস্থায় ব্যাপৃত ছিলেন। এ প্রশ্নে গভীরভাবে উত্তর দেন, আচ্ছা, তুমি হাত মুখ ধুয়ে সুস্থির হও, ছাদে কে সে কথা পরে শোনো। হরবিলাস যথারীতি বগলের ছাতাটি দালানের দেয়ালে নির্দিষ্ট পেরেকে রেখে গলার উন্নিটি সযত্নে আনলায় রাখছিলেন। স্থির উত্তরে ন যৌ ন তস্তৌ অবস্থায় দাঁড়িয়ে পড়ে ততোধিক ভুরু কুঁচকে বললেন, তার মানে ব্যাপারটা কি? পরে শুনো, কথাটা গৌরচন্দ্রিকা মাত্র। ব্যাপারটা বলবার জন্য সারাদিন হাঁপিয়ে মরেছেন স্বর্ণলতা। কাজেই স্বনিঃশ্বাসে যেন না বললে নয় এইভাবে বলেন, ব্যাপার বেশ ভালোই। ছাদে বেড়াচ্ছেন তোমার বড় মেয়ে। বড় মেয়ে? কে? সুবর্ণ? হরবিলাসের কণ্ঠস্বরে আশঙ্কা। সে কখন এলো? হঠাৎ এলোই বা কেন? বর্তমান পাঠকের পক্ষে মনে করা স্বাভাবিক। বিবাহিত মেয়ে হঠাৎ একদিন পিত্তি গিয়ে বেড়াতে আসার মধ্যে আশঙ্কার কি আছে? এ তো বরং আনন্দেরই কথা। কিন্তু গল্পটা মহারানীর আমলের। সে আমলে ইচ্ছে মাফিক বাপের বাড়ি বেড়াতে আসার রেওয়াজ মেয়েদের ছিল না। রীতিমতো গিন্নিবান্নি হবার আগে পর্যন্ত এত বড় দুঃসাহসের কথা ভাবতেই পারত না মেয়েরা। বাপ ভাই গিয়ে আবেদন নিবেদন না করলে কখনো কেউ পাঠাইব? কাজে বিনা সংবাদে সুবর্ণর এরকম আকচ এসে পড়ায় আশঙ্কার কারণ আছে বই কি। স্বর্ণলতা গলা খাটো করে বলেন, কেন এলো সে কথা বলছে কে? মেয়ে তো এসেই ঠট্টর করে ছাদের টঙে গিয়ে উঠে বসে আছেন। জিজ্ঞেস করতে গেলাম, বলল কি জানো? কেন, কি বৃত্তান্ত সেসব জিজ্ঞেস করো না। জায়গা দিতে পারবে? চিরকালের মতো জায়গা। মনে করো জন্মের শোধ চলে এসেছি দর্জিপাড়া থেকে। বটে, ছেলে খেলা পেয়েছে নাকি? হরবিলাস চাপা তীব্র স্বরে বলে ওঠেন, জন্মের শোধ চলে এসেছি? ভারী সহজ কথাটা হলো কেমন? ধুরন্ধর মেয়ে, নিঘাত শ্বশুরবাড়িতে একটা কাণ্ড বাঁধি এসেছে। নাটক নোভেল পড়া ওস্তাদ মেয়ে যে তোমার। বলি এলো কার সঙ্গে? স্বর্ণলতা মেয়ের নেমে আসার আশঙ্কায় সিঁড়ির দিকে ভীত দৃষ্টি ফেলে আরও চাপা স্বরে বলেন, সে কথা আর বলো না। ছোট দেওরটা এসেছিল সঙ্গে। সে নেহাত বোধহয় বউকে একলা রাস্তায় ছেড়ে দেওয়া অসম্ভব বলেই। দুপুরবেলা সবে তখন খেয়ে উঠেছি। গাড়ির শব্দ শুনে জানলা দিয়ে উঁকি মেরে দেখি দৌড়ে একখানা 3rd ক্লাস গাড়ি দাঁড়িয়ে আছে। তার চালের ওপর জামাইয়ের ছোট ভাই গোপাল। ভয়ে তো আমার প্রাণ উড়ে গেছে। এই টনটনে রোদে গাড়ির মাথাতেই বা বসে আছে কেন কিছু বুঝতে পারি না। যাই হোক, তাড়াতাড়ি দৌড়টাকে খুলে দিতে বললাম অন্নকে। অন্ন ছুটে এসে বললে, মা, গাড়িতে দিদি আর দিদির খুকি। শুনে মাথা ঘুরে গেল। বললাম, দিদির ছেলেরা?
অন্য বললে, ওরা আসেনি। বলবো কি তোমাকে, আমার তো হাত পা ছেড়ে এলো, না জানি কি সর্বনাশ ঘটে গেছে। বলির পাঁঠার মতো দৌড়ে গিয়ে দাঁড়িয়েছি। গুণমণি কন্যে আমার গটগট করে নেমে বললে কি, মা, এ যুগে তো বসুন্ধরা দ্বিধা হলো না, তাই আবার তোমার কাছেই ফিরে এলাম। কথা অনেক শেখা হয়েছে দেখছি। নাও, মেয়েকে আদর দিয়ে বঙ্কিমবাবুর বই পড়াও, মাইকেলের কাপি পড়াও। তোমার ওই এক কথা, আমি পড়িয়েছি। অসন্তুষ্ট মন্তব্য করেন স্বর্ণলতা। প্রত্যক্ষে না পড়াও, পরোক্ষে প্রশ্রয় দিয়েছ। মেয়ে আবদার করলেন, আমার পুজোর কাপড় চাই না, গ্রন্থাবলী কিনে দাও। মা তাতেই রাজি। ফলছে তো তার ফল। সাধে কি আর বলে মেয়ে মানুষের 12 হাত কাপড়ে। সে যাগ্গে, মরুগ্গে। বলি, জামাইয়ের ভাইকে যত্নার্তি করেছিলে? স্বর্ণলতা সবিস্ময়ে বলেন, শোনো কথা, সে কি গাড়ি থেকে নেমেছিল নাকি? কচুয়ানটা প্যাডরাটা নিয়ে দুম করে দালানের মাঝখানে বসিয়ে দিয়েই সঙ্গে সঙ্গে গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে গেল। সেই অবধি মেয়ে গিয়ে চিলেকোঠায় উঠে বসে আছে। অনু বেচারা সারাদিন ওর মেয়েটাকে সামলে মরছে। হরবিলাস ধৈর্যশীল বৈকি, নইলে এ হেন বিবৃতি শুনেও মাথা ঠান্ডা রাখেন। সে যুগে পুরুষের পক্ষে এতটা ধৈর্যশীল হওয়া দুর্লভই ছিল বলা যায়। মাথা তিনি ঠান্ডা রাখেন, শুধু বিবৃতি অন্তে তিক্ত স্বরে বলেন, সমস্ত দিনের মধ্যে আর ভিতরের কথাটা আদায় করতে পারলে না? পেটের মেয়েকে এত ভয়? বলতে হবে না, বুঝতে পেরেছি হারামজাদি একটা ঘোরালো ব্যাপার ঘটিয়ে এসেছে। দেখছি তো বরাবর, ছোট থেকে সকলের সব কথাই মুখে মুখে উত্তর করার অভ্যাস। উদ্ধত অবাধ্য মেয়ে। নইলে তুলসীর বিয়েতে পাঠালো না, আর এখন শুধু শুধু। তোমার আর কি, আমি বেটাই চোরধায় ধরা পড়েছি। যাই, এখন দাঁতে কুটো দিয়ে মেয়ে পৌঁছতে ছুটি। ঠিক এই সময় অন্ন এসে দাঁড়ালো। অন্নর বয়স 9-10-এর বেশি নয়, কিন্তু সংসার জ্ঞান তার টনটনে। সুবর্ণর মতো স্বপ্নবিলাসী অবাস্তব বুদ্ধি মেয়ে সে নয়। সুবর্ণকে সে এক হাটে বেচে আর এক হাটে কিনে আনতে পারে। বাপ কাকার সামনে প্রয়োজনের অতিরিক্ত কথা কওয়া যে বাচালতার সামিল, এ কথা তার জানা। তবু আজ সেও একটু উত্তেজিত, তাই ফট করে বলে বসল, রেখে আসবেন কি? দিদি তো জন্মেও আর শ্বশুরবাড়ি যাবে না, কিছুতেই যাবে না। হরবিলাস বিরক্তি বিকৃত মুখে বলেন, বটে, কিছুতেই যাবে না? কানে ধরে বলেছে তোমায়? কেমন? এই যে হচ্ছেন, আরেকটি তৈরি হচ্ছেন। বলি, আর কখনো শ্বশুরবাড়ি যাবে না এ কথা মুখে উচ্চারণ করেছে সে? অন্য ম্রিয়মানভাবে বলে, বলল তো। হুঙ্কার দিয়ে ওঠেন হরবিলাস, কি বলল? বলল যে ওদের বাড়ি আর যাব না। ওদের অপরাধ? রহস্য ভেদ করে দেবার জন্য প্রাণ ছটফট করছিল অন্যর, তাই বাবার বিরক্তির ভয় হজম করেও তাড়াতাড়ি বলে ফেলে, ওরা যে ভারী খারাপ, মানুষকে মানুষ মনে করে না। বউ বলে বুঝি তার মান অপমান থাকতে নেই? দিদি কিছু অন্যায় করেনি, তবু জামাইবাবু দিদিকে বলে কি না শাশুড়ির পায়ে ধরে মাপ চাইতে। ধৈর্যশীল হলেও ধৈর্যের একটা সীমা আছে। হরবিলাসের সহ্য শক্তি তো আর সত্যি সীমার বাইরে নয়। তাই তীব্র একটা ধমকে ছোট মেয়েকে চুপ করিয়ে দিয়ে স্ত্রীর দিকে জ্বলন্ত ব্যঙ্গের কটাক্ষপাত করেন চড়া গলায়। বলেন, এত বড় অপমানের কথা? শাশুড়ির পায়ে ধরে মাপ চাইতে বলা? জামাইয়ের তোমার 12 বছরের জেল হওয়া উচিত। হলো কি, সব হলো কি? শাশুড়ির পায়ে ধরতে বলেছে বলে শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক চুকিয়ে দেবে? হবে বই কি, এসব তো হতেই হবে। দেশে যে এখন স্ত্রী শিক্ষার প্রসার হচ্ছে, নারী জাগরণ হচ্ছে। বেথুন সাহেব বাংলাদেশের কত বড় উপকার করে গেছে। স্কুলে সানাই নেই, আবার কলেজ। মেয়েরা পায়ে জুতো মোজা এঁটে কলেজ যাচ্ছেন। স্বর্ণলতা ঈষৎ আহত স্বরে বলেন, সে যে যাচ্ছে সে যাচ্ছে, তোমার মেয়েরা তো আর যায়নি। না গিয়েই এই, গেলে বোধ করি আর ঘরে থাকতো না, ঘোড়ায় চড়ে গড়ের মাঠে হাওয়া খেত। ঘরে বসেই কালের হাওয়ার ঘুম ধরেছে, দেখো না। বলে, ভারত ললনারা তো জেগে উঠছেন, এইবার ভারতের ঘুম ভাঙল বলে। যত সব ইয়ে। অনু, ডাক তো তোর দিদিকে, বলকে এক্ষুনি নামো, বাবা বললেন।
যদিও হরবিলাসবাবু ব্যঙ্গ করেন, বিদ্রূপ করেন, তবু চলতি হওয়ার খবর কিছু কিছু রাখেন। নাটক, নভেল নামক হতচ্ছাড়া বস্তুগুলো নাম জানেন। কিন্তু সুবর্ণলতার শ্বশুরবাড়ির লোকগুলো, সুবর্ণলতার ভাসুর, দেওর, তার স্বামী, এরা যেন নীরের দেওয়াল। এদের বোধের জগতে এমন একটি ভেন্টিলেটরও নেই যেখান দিয়ে চলন্ত বাতাসের এক কণাও ঢুকে পড়বে। কিন্তু সুবর্ণলতা যেন বহির্জগতে বহমান সেই বাতাসের স্পর্শ চায়। এ বাড়ির মেয়ে আর সে বাড়ির বউ হয়েও তার সমস্ত সত্তা মুক্তির আকাঙ্ক্ষায় ছটপট করে কেন? তার নিজের পরিবেশ কেন তাকে অহরহ পীড়া দেয়, আঘাত হানে? মেয়ে মানুষের জন্মেও সে কেন মানুষের কাছে শ্রদ্ধার দাবি করে, সম্মানের দাবি করে? কই তার বড় যা, মেজো যা, যা তো ও জিনিসটা দিয়ে মাথা ঘামায় না। ওরা জানে সুদূর ভবিষ্যতে কোনো একদিন গৃহিণীত্বের গৌরব আসন ওরাও পাবে, পাবে স্বর্গাদপি গরীয়সীর নৈবেদ্য। সেই স্বর্গবাসের আকাঙ্ক্ষা ছাড়া আর কোনো আকাঙ্ক্ষা ওদের নেই। আচ্ছা, তার নিজের মা স্বর্ণলতাই বা কি? একক সংসারে, শাশুড়িবিহীন সংসারে চিরদিনই তো তিনি গৃহিণী, কিন্তু হরবিলাসের দাপটেই তো ঠান্ডা হয়ে আছেন। সুবর্ণলতারই বা এত অসহিষ্ণুতা কেন? সংসারের প্রত্যেকটি কাজ আর প্রত্যেকটি আচার আচরণ কেন সে কষতে বসে তার নিজের ন্যায় অন্যায় বোধের কষ্টি পাথরে? অন্যর সঙ্গে সঙ্গে নেমে এলো সুবর্ণ। উস্কো চুল, শুকনো মুখ, পরনে যেমন তেমন একটা শাড়ি আর সেমিজ। 3 ছেলের মা বটে, কিন্তু বয়স আর কতই হয়েছে, দেখলে এখনো বালিকা বলেই মনে হয়। নেমে এসে বাপকে প্রণাম করল নীরবে। হরবিলাসবাবুর পিতৃহৃদয় হয়তো একটু কোমল হয়ে আসে। আহা, কতদিন পরে এ বাড়িতে সুবর্ণর উপস্থিতি চোখে পড়ল। নিজের ভাইয়ের বিয়ে হয়ে গেল, একদিনের জন্য আসতে পারল না বেচারা। এক দেশের মধ্যে থেকে এরকম বঞ্চিত হওয়া কি কম কষ্ট? স্বর্ণলতা তো কেঁদে কেঁদে মরেছেন। ব্যাপার কি না, সুবর্ণ শ্বশুরবাড়ির গোষ্ঠীর সমস্ত মেয়ে মহলেতে নিমন্ত্রণ করে হরবিলাস শুধু সুবর্ণকে আনার কথা বলেছিলেন। মেয়েকে যখন তারা পাঠালো না, তখন নিজের ভুল বুঝতে পেরে আবার ছুটেছিলেন হরবিলাস ত্রুটি পূরণ করতে। কিন্তু সুবর্ণলতার শাশুড়ি মুক্তকেশী বেশ হাসি হেসে উত্তর দিয়েছিলেন, চেঁচে মান আর কেঁদে সোহাগ, ওতে আমার বড় ঘেন্না বেয়াই মশাই। গোড়ায় যখন কুটুম্ব বলে গ্রাহ্য করনি, তখন বুঝতেই হবে সেটা ইচ্ছে করেই করেছ। এখন নিজের মেয়েটি শক্ত কায়দায় পড়ে গিয়েছে, তাই দাঁতে কুঁটো দিয়ে ছুটে এসেছ। তবে এসেছ বলেই যে আমার বাড়ির বৌঝি হ্যাংলার মতো তোমার বাড়িতে পাত পাততে ছুটবে তা মনে করো না। মনের রাগ মনে চেপে ফিরে এসেছিলেন হরবিলাস। তারপর থেকেই 1 বছর হতে চলল, মেয়ে আনার নামও করেননি। সেই দুর্লভ মেয়েকে এমন সুলভ হয়ে এসে দাঁড়াতে দেখে বাপের মনে দুর্বল জায়গাটা হয়তো একটু ঘা দেয়, কিন্তু সে দুর্বলতা থেকে বাইরে প্রকাশ করা সৎ বিবেচনার কাজ বলে মনে করেন না হরবিলাস। তাই গম্ভীরভাবে বলেন, হঠাৎ এরকম চলে এলি যে? সুবর্ণ মুখ তুলে বাপের দিকে একটিবার তাকিয়েই মুখ নিচু করে শান্ত স্বরে বলল, চলে তো আসিনি, ওরা তাড়িয়ে দিয়েছে। কথার কি ছিরি! ঝঙ্কার দিয়ে ওঠেন স্বর্ণলতা, 3 ছেলের বউ তুই, তাড়িয়ে অমনি দিলেই হলো? সুবর্ণলতা স্থিরভাবে বলে, হলোও তো দেখলাম, সহজেই হলো। বলল, ছেলেরা আমাদের বংশধর, ওরা আমাদের কাছে থাক, তোমার মেয়ে নিয়ে তুমি বাপের বাড়ি গিয়ে থাকো গে। তারপর গাড়ি ডাকলো, তরঙ্গটাকে তুলে দিল গাড়ির মাথায়। বড়জা কাঁদতে কাঁদতে এসে খুকিটার গায়ে একটা ঘাগড়া পরিয়ে দিলেন। ছোট দেওর তাড়া দিয়ে ডাকলো, দেরি করো না মেজবউ, গাড়োয়ান রাগারাগি করছে। ব্যাস, উঠে এলাম গাড়িতে। হরবিলাস ধৈর্য ধরে সবটা শোনার শেষে ক্ষোভ আর ক্রোধের মিশ্রণে গঠিত একটা প্রশ্ন করেন, ব্যাস, উঠে এলাম গাড়িতে? কেঁদে পড়ে বলতে পারলি না ছেলে ছেড়ে কি করে থাকবো আমি? ও কথা বলবো কেন? সুবর্ণ দৃঢ়ভাবে বলে, ছেলে ছেড়ে থাকতে পারবো না এ কথার মানে হয় কোনো? মানেই হয় না? এ কথার কোনো মানেই হয় না? হরবিলাস চড়ে ওঠেন। মুহূর্ত পূর্বের কোমলতা অন্তর্হিত হয়ে যায়। তীব্র স্বরে বলেন, বরাবরের জন্য ছেলেদের ছেড়ে থাকতে পারবি তুই?
বলতে মুখে বাঁধল না? সত্যি কথা বলতে মুখে বাঁধবে কেন বাবা? থাকতে হলে ঠিকই থাকা যায়। মেজদা যখন মারা গেল, মা যে তখন তোকে ছেড়ে থাকতে পারবো না বাবা বলে কেঁদে বাড়ি ফাটিয়ে ফেলেছিলেন। থাকতে পাচ্ছেন নাকি? তুলনা শুনে বজ্রাহতের মতো স্তম্ভিত হয়ে যান হরবিলাস দম্পতি। এই রকম ভয়ঙ্কর জিদ মেয়ের। মা হয়ে সন্তানের সম্বন্ধে কল্যাণ বোধটুকু পর্যন্ত নেই। এই বউকে যদি সহ্য করতে না পারে তারা, তাহলে তো তাদের দোষ দেওয়া যায় না। লজ্জায় ধিক্কারে স্বর্ণলতার মুখে কথা জোগায় না। হরবিলাস কটুকণ্ঠে ধমকে ওঠেন, যা বুকে আসছে তাই বলছিস যে? বুকের পাটাটা খুব হয়েছে দেখছি। তোমার মতো বউকে শুধু গাড়ি ডেকে তাড়িয়ে দিয়েছে, গলা ধাক্কা দিয়ে এক বস্তে দূর করে দেয়নি, এই তোমার বাপের ভাগ্যি, বুঝলে? বলি করেছিলি কি? কিছু না। কিছু না? তুমি কিছু করনি আর তারা কথা নেই বার্তা নেই গাড়ি ডেকে তুলে দিল তোমায়? এই কথা বিশ্বাস করব আমি? অন্য এতক্ষণ পিছনে দাঁড়িয়েছিল। দিদির লাঞ্ছনা তার গায়েও যেন কিছুটা লাগে। তাছাড়া সারাদিনে দিদিকে প্রশ্নবাণে বিক্ষত করে অনেক তত্ত্ব সে জেনে ফেলেছে। তাই ভয়ে ভয়ে আস্তে আস্তে বলে, দিদির ননদের বিয়ে দিয়ে জামাইবাবুদের সংসারে টানাটানি পড়েছে। তাই দিদি শাশুড়ি বলেন কি, বউরা ছেলে পুলে নিয়ে কিছুদিন করে বাপের বাড়ি গিয়ে থাকুক। দিদি তা আসবে কেন? দিদি বলেছে যে... থাম তুই। দিদি কি বলেছে দিদিই বলুক। হরবিলাস বার দুই মেয়ের আপাত মস্তক নিরীক্ষণ করে নিয়ে বোধহয় বিদায় ইতিহাসটা হৃদয়ঙ্গম করে ফেলেন। তাই গম্ভীর স্বরে বলেন, কি বলেছিলি তুই? বলেছিলাম তোমাদের সংসারে টানাটানি পড়েছে, সে দায় আমার বাবা পোহাতে যাবেন কেন? সোজা আর সতেজ জবাব সুবর্ণর। এই কথা বলেছিলি তুই? হতবুদ্ধি হরবিলাস আর স্বর্ণলতা একই সঙ্গে একটি প্রশ্নই করেন, সত্যি বলেছিলি? সত্যি কথা সত্যি বলবো না কেন? আর সব বউরা বলেছিল? আর সব বউরা? সুবর্ণর মুখে একটু হাসির আভাস দেখা যায়। হাসির মতো করেই ও বলে, তারা তো বাপের বাড়ি যাবার নামে নাচছে। যা স্বাভাবিক তাই করেছে, তা তুমিই বা নাচলে না কেন? 1 বছর তো আসোনি এখানে। আসিনি সে ওদের দোষ। সুবর্ণ উদ্ধতভাবে বলে, দাদার বিয়ের সময় পাঠালো না, কিনা নেমন্তন্ন ভালো হয়নি, পাঠালে ওদের মান যাবে। আর এখন নিজের অসুবিধেয় পড়ে যেচে পাঠাতে মান যায় না? ছি, আত্মসম্মানবোধ থাকলে তো। অন্য স্পন্দিত বক্ষে দিদির দুঃসাহস লক্ষ্য করে। বাবার মুখের সামনে এভাবে কথা বলা দাদাও পারে না যে। কিন্তু কেন কে জানে এত বড় ধৃষ্টতা দেখেও হরবিলাস আর বেশি ক্রুদ্ধ হন না। একই রকম গম্ভীরভাবে বলেন, ওদের মান অপমান ওরা বুঝবে। তোমার উচিত ছিল না সে চৈতন্য করাতে যাওয়া। ফাঁকতালে চলে আসতে, কিছুদিন থাকা হতো। ফাঁকতালে পেয়ে যাওয়া কোনো জিনিসে আমার লোভ নেই বাবা। হরবিলাস যেন একটু চমকে যান। কথাটা কেমন নতুন লাগে তার কাছে, কিন্তু আত্মস্থ হবার ক্ষমতা তাঁর আছে। তাই চমকানিটা ধরা পড়ে না। পিঠের দিকে 2 হাত জড়ো করে দালানে পায়চারি করতে করতে বলেন, বেশি নাটক নভেল পড়লে এই বুদ্ধিশুদ্ধি এরকম হয়। ওদের কাজে কৈফিয়ত তলব করবার তুমি কে? এই তোমাদের মতো মেয়েদেরকেই বলে মেয়ে ডেপো, বুঝলে? যাকগে, দোষ জারি হোক, এ ব্যাপারের তো একটা ফয়সালার দরকার। বাড়তে দেওয়া ঠিক নয়। কই তুমি মেয়েটাকে একটু তোমাদের ওই মাছ ভাত না কি বলে খাইয়ে দেবে তো দাও। আমিও মুখ হাত ধুয়ে নিয়ে রওনা দিই। শাশুড়ি মাগিকে একটু তোয়াজ করে রাগ ভাঙিয়ে আজই রেখে আসি মেয়েটাকে। রাত্রিবাস করলেই ব্যাপারটা দাঁড়িয়ে যাবে। আমি তার কখনো ওখানে যাব না বাবা। মেয়ের কণ্ঠস্বরে হরবিলাস একটু উদ্বেগ বোধ করলেন। না, বকে ঝুঁকে বাগে আনা যাবে বলে মনে হচ্ছে না। বরাবরই মেয়েটা কেমন যেন উদোমাদা। বহুদর্শী অভিভাবকদের বুদ্ধি বিবেচনার প্রভাব ওকে যেন কিছুতেই স্পর্শ করতে পারে না। কিন্তু ছেলেবেলায় যা ছিল তা ছিল, এখন তো স্বাভাবিক হতে হবে। দেখা যাক মিষ্টি কথায় কাজ হাসির হয় কিনা। বললেন, শোনো একবার খ্যাপা মেয়ের কথা। এটা আবার একটা কথা হলো কি রে পাগলি? ওদের উপর মান অভিমান করলে চলে? চল মা চল, আজ নিয়ে যাই। অমনি তোর শাশুড়ি মাগিকে একটু বুঝিয়ে সুজিয়ে পাঁজি দেখে একটা দিন ঠিক করে রেখে আসি।
মাস 2 মতো নিয়ে আসবো তখন। আপনিও তাহলে তাড়িয়ে দিচ্ছেন বাবা? স্বর্ণলতা এতক্ষণ নির্বাক দর্শকের ভূমিকা নিয়ে এদের পিতা কন্যার বাক্যালাপ শুনছিলেন। মেয়ের কথায় ষাট করে উঠে বললেন, কি যে বলিস বাছা, কোনো অকথা কুকথায় কি মুখে আটকায় না তোর? 3 ছেলের মা হলি, এখনো ছেলে বুদ্ধি গেল না? মেয়ে মানুষের বাপের বাড়ি হলো কুটুম বাড়ি, চিরকালের জায়গা তো নয়, যেটা আসল আশ্রয়। সুবর্ণ বাধা দিয়ে বলে, আসল আশ্রয়ের দাম তো ধরা পড়ে গেল মা, মনকে চোখ ঠেলে লাভ কি? কি জানি বাছা, তোমাদের ওসব হেঁয়ালির কথা বুঝতে পারি না। মেয়ে মানুষকে সব সয়ে নিতে হয়, এই কথাই জেনে এসেছি চিরকাল। আজ যদি উনি খোসামত করে রেখে না আসেন, তিল থেকে তাল হয়ে উঠবে। কখনো না। খোসামত কিসের? কেন কেন বাবা শুধু শুধু ওদের খোসামত করতে যাবেন? চোর দায় ধরা পড়েছেন? উদ্ধত প্রশ্ন করে সুবর্ণলতা। করতেই হবে। উদাস ক্ষুব্ধ কণ্ঠে একটি দার্শনিক মতবাদ প্রচার করেন স্বর্ণলতা। যেদিন থেকে মেয়ের বাপ হয়েছেন সেই দিন থেকেই চোর দায়ে ধরা পড়েছেন। এখন তোমার দুর্বুদ্ধির খেসারত দিতে, গলায় বস্ত্র দিয়ে 7 হাত নাকে খত দিতে বললেও মেনে নিতে হবে। সাধারণ কথা, বাঙালির ঘরে নিত্য পরিচিত কথা, কিন্তু কি থেকে যে কি হয়। হঠাৎ সুবর্ণলতা একটা অপ্রত্যাশিত অদ্ভুত কাণ্ড করে বসে। আচমকা ঠাঁই ঠাঁই করে নিজের কপালটা দেওয়ালে ঠুকতে থাকে আর রুদ্ধ নিঃশ্বাসে বলতে থাকে, কেন কেন? বোধ করি প্রতিবাদের আর কোনো ভাষা খুঁজে পায় না বলেই সুবর্ণলতা ওর 8 বছরের বিবাহিত জীবনের পুঞ্জীভূত সমস্ত প্রশ্নকে ওই একটিমাত্র শব্দের দ্বারা ব্যক্ত করতে চায়। হয়তোবা শুধু তাও নয়, সমস্ত নারী সমাজের নিরুদ্ধ প্রশ্নকে মুক্তি দেবার দুর্দমনীয় বাসনার সত্যকার কোনো পথ না পেয়ে এমন উন্মত্ত চেষ্টায় মাথা কুটে মরে। হয়তো 20 শতাব্দীর এই শেষার্ধেও সভ্যতা আর প্রগতির চোখ ঝলসানো আলোর সামনে সাজিয়ে রাখা রংচঙে পুতুল মেয়েদের পিছনের অন্ধকারে আজও কোটি কোটি মেয়ে এমনিভাবে মাথা কুটে কুটে অদৃশ্য বিচারককে প্রশ্ন করছে, কেন কেন? সুবর্ণলতার যুগ কি শেষ হয়ে গিয়েছে? কোনো যুগই কি কোনোদিন নিশ্চিহ্ন হয়ে শেষ হয়? হয়তো বৃদ্ধা পৃথিবীর শীর্ণ পাঁজরের খাঁজে খাঁজে কোথাও কোনোখানে আটকে থাকে শেষ হয়ে যাওয়া যুগের অবশিষ্ট অংশ। এখানে ওখানে উঁকি দিলে তার সন্ধান মেলে, তবু দৃশ্যত মাথা খুঁড়তে থাকলে তার প্রতিকার অবশ্যই হয়। চকিতের মধ্যেই কাণ্ডটা ঘটে যায়। চকিতের মধ্যেই ধরে ফেলেন স্বর্ণলতা আর হরবিলাস। অন্ন ডুবড়ে চেঁচিয়ে উঠে জল আনতে ছোটে। সুবর্ণর 5 দশকের মেয়েটা কিছু না বুঝে সুঝেই কান্না ছেড়ে দেয়। আর চৈতন্য ফিরতেই বোধ করি চক্ষু লজ্জা ঢাকতে সুবর্ণ ঘরে গিয়ে বিছানায় মুখ বুজে শুয়ে পড়ে। কিন্তু বোঝবার যা তা বুঝে ফেলেছেন হরবিলাস দম্পতি। মাথার দোষ হয়েছে মেয়েটার, নইলে সহজ মানুষের সাধ্য কি যে শখ করে উন্মাদের আচরণ করে। পাশের ঘরে ফিসফিস শব্দে স্বামী স্ত্রীর পরামর্শ চলে। করা যায় কি? জ্বর জ্বালা নয় যে সন্তানের স্নেহের বশবর্তী হয়ে খানিকটা দায় পোহাবেন, এ যে রীতিমতো বিপদ। এখানে স্নেহকে প্রশ্রয় দিতে গেলে আজীবনের মতো এ বিপদ ঘাড়ে নিতে হবে। পিতা গম্ভীর স্বরে আক্ষেপ করেন, কেন যে বিদেয় করে দিয়েছে সে তো বোঝাই যাচ্ছে, কিন্তু আপাতত উপায় কি? এই বেলা কোনো রকমে গুছিয়ে আসতে পারো তো দেখো। তাহলেও আজকে নিয়ে যাওয়া যায় না, ভাবছি একাই একবার ঘুরে আসবো কিনা। তাই করো বাপু, তাহলে অমনি বেয়েছে দেখে এসো কি কীর্তিটা করে এসেছেন তোমার কন্যে। তাই করতে হবে দেখছি। শুধু শুধু এখন 5 শিখে 1.5 টাকা গাড়ি ভাড়া, পুরো বিপদ আর কাকে বলে। হঠাৎ ছায়ামূর্তির মতো দরজায় এসে দাঁড়ায় সুবর্ণ। গেরস্ত ঘরে তখনও রেডির তেলের প্রদীপ রাজত্ব করছে। দেয়ালে কল টিপে আলো জ্বালার কথা কেউ কল্পনাও করতে পারত না। গোলমালে আজ এখনো সন্ধে জ্বালা হয়নি। সুবর্ণ কখন এসে দাঁড়িয়েছে কে জানে, যেন অনেক দূর থেকে প্রেত কণ্ঠে উচ্চারিত হয়, মিথ্যে আর 2 দিন যাওয়া আসার ঝঞ্ঝাট করতে হবে না বাবা, আমাকে আজই নিয়ে চলুন। অপ্রভৃত হয়ে যান স্বর্ণলতা আর হরবিলাস। সবই শুনেছে বোধ হয়। হরবিলাস লজ্জা ঢাকতে তাড়াতাড়ি বলে ওঠেন, আচ্ছা আচ্ছা হয়েছে, ভারী একেবারে রোষ না, আজ একবার গিয়ে দেখে আসি। কি দরকার বাবা,
দর্জিপাড়া সেই গলিতে আবার যদি ঢুকতেই হয়, একবেলার তফাতে আর কি এসে যাবে। এরপর স্বর্ণলতার চোখের জল ফেলার পালা। হাজার হোক মায়ের প্রাণ তো। একটু মাছ ভাত নিয়ে সাধলেন মেয়েকে। নিয়ম রক্ষার্থে এক কণা মুখে দিয়ে নিঃশব্দে ঠেলে রাখল সুবর্ণ। গাড়িতে উঠল নিঃশব্দে শুকনো চোখে। স্বর্ণলতার গর্ভজাত সন্তান, স্বর্ণলতার হাতে গড়া পুতুল। তবু সুবর্ণলতা আর স্বর্ণলতার মধ্যে যেন অপরিচয়ের সুদূর দূরত্ব। সুবর্ণলতা যেন আলাদা জগতের। তবু মাতৃকর্তব্য বিস্মিত হন না স্বর্ণলতা। মেয়েকে গাড়িতে তুলে দিয়ে কাঁদো কাঁদো গলায় বলেন, একটু নরম হয়ে থেকো মা, মেয়ে মানুষ, বেশি তেজদর্প কি ভালো? বিনা দোষে শুধু শুধুই যদি মাপ চাইতে বলে থাকে, না হয় চাইলে। গুরুজনের কাছে মাপ চাওয়ায় লজ্জা কি? শ্বশুর বাড়ি হলো শক্ত ঠাঁই, সেখানে। অনেকক্ষণের পর এবার মুখ খুলল সুবর্ণ। মৃদু হেসে বলল, কোন ঠাঁইটাই বা শক্ত নয় মা, পৃথিবীটাই বড় শক্ত জায়গা। সেটা আগে বুঝতে পারিনি বলেই নিজেও শত্রু হতে ইচ্ছে হয়েছিল। ফুলটা যখন ভাঙল নরম হব বইকে, নরম কাদা হয়ে ওদের পায়ে পায়ে ঘুরতে হবে। শুধু গুরুজন কেন, গুরু লঘু যেখানে যতজন আছে, জনে জনে সকলের কাছে ঘাট মানব। হিসেবের ভুলে ভেবেছিলাম বিনা দোষে ঘাট মানাতে চায় ওরা। এখন বুঝেছি একটা অপরাধ চোখ এড়িয়ে গেছে। মেয়ে মানুষ হয়ে জন্মানোই যে মস্ত বড় একটা অপরাধ, এই কথাটা মনে ছিল না। সেই অপরাধের প্রায়শ্চিত্ত করতে জীবনভর সকলের কাছে ঘাট মানতে হবে। হরবিলাস বললেন, রাত হয়ে যাচ্ছে। ঘোড়ার গাড়ির পাখি পর্যন্ত এঁটে মেয়ে আর নাতনিকে নিয়ে চললেন হরবিলাস। বলরাম বসে লেন থেকে দর্জিপাড়ার এক বাই লেনে। 1.5 হাত চওড়া গলির দুপাশে খাড়া হয়ে আছে উঁচু উঁচু দেওয়াল। চন্দ্র সূর্যের প্রবেশ অধিকার নেই এ গলিতে। তবু সেদিন এই সর্পিল পথের একটা বাঁকের খাঁজে আটকে থাকা জীর্ণ একখানা বাড়ির রুদ্ধ কপাটের ওপিটে প্রবেশ অধিকার পেতে কম অপেক্ষা করতে হয়নি সুবর্ণলতাকে। মাতৃভক্ত ছেলে নেপালচন্দ্র শ্বশুরের সামনে এসে ঘাড় গুঁজে খোঁত করে বলেছিল, আমার সাপ কথা, মায়ের পা ধরে মাপ চাইতে হবে, নইলে পত্রপাঠ আপনাকে আপনার মেয়ে নিয়ে ফেরত যেতে হবে। গাড়িটাকে এক্ষুনি ছেড়ে দেবেন না। হরবিলাস না এসে যদি সুবর্ণ দাদা তুলসীবিলাস আসতো সঙ্গে, তাহলে নিশ্চয়ই ঘটনার গতি পরিবর্তিত হয়ে যেত। পরিবর্তিত হতো সুবর্ণলতার জীবন ইতিহাস। জোয়ান ছেলে তুলসী এত অপমান গায়ে মেখে থাকত না। কিন্তু হরবিলাসের পাকা মাথা, গরম হয়ে ওঠা রক্ত যে একসময় ঠান্ডা হয়ে যায় এ বোধ তাঁর আছে। শেষ পর্যন্ত অবশ্য ক্ষমাময়ী মুক্তকেশী রক্ষণ করলেন। দরজায় এসে বললেন, দৌড় ছাড় ন্যাপলা, লোক হাসাস নে, যাও বাছা, বাড়ির মধ্যে ঢুকে পড়ো, আর কেলেঙ্কারি বাড়িও না, রাত হয়ে গেছে। তোমাকে আর আসতে বলবো না বেআই মশাই, মেয়ে যখন রইল পায়ের ধুলো দিতেই হবে অবশ্যই। তবে একটি কথা বলছি, কিছু মনে করো না, আরও একটি মেয়ে তোমার বড় হচ্ছে, সময় একটু সুশিক্ষা তাকে দিও। পরের ঘরে পাঠাতে তো হবে, আমার মতো আর তাদের সংসারও নষ্ট না হয় তাই বলা। অবশ্যই বেয়ানের আমার যদি গর্ভের তেমন গুণ থাকে, ও তোমার শিক্ষা দিককে ভস্যে ঘি, তারা ব্রহ্মময়ী, তারা ব্রহ্মময়ী। ওরই মধ্যে বেয়ানের কান পাচিয়ে হরবিলাস বললেন, মনে দুঃখ করিস নে মা, নিয়ে তোকে যাবই, আর কিছুদিন যাক, এক্ষুনি বলতে পারবো না। উনি আর ঘাটবেন না বাবা, আমি তো আর যাব না বলে হতচকিত হরবিলাসকে একটা প্রণাম করে সরীসৃপের গর্তের মতো স্যাঁতস্যাঁতে আর অন্ধকার গর্তটার মধ্যে মিলিয়ে গিয়েছিল সুবর্ণ। হ্যাঁ, সুবর্ণলতার প্রতিজ্ঞা সুবর্ণলতা রেখেছিল। বলরাম বোস লেনে সে বাড়ির চৌকাট আর কখনো ডিঙোয়নি সে। তবে কি সুবর্ণলতা? না না, সে কিছু নয়। দর্জিপাড়া সেই দাঁত বার করা দেয়ালোলা আর কড়িবরকা ছুলে পাড়া বাড়িটায় আরও অনেকগুলো দিন আর অনেকগুলো রাত্রি কেটে গিয়েছিল সুবর্ণলতার। সেই দিনে সেই মাঝরাত্রে উঠে শাশুড়ির আপিঙের কৌটো চুরি করে মুক্তি পাবার হাস্যকর প্রচেষ্টাটা, সে তো ধাসটামা মাত্র। বস্তা বস্তা নাটক নোবেল পড়ে অনেক বড় বড় কথা হয়তো শিখেছিল সুবর্ণ, কিন্তু আফিমের মাত্রাটা কতখানি হলে সেটা ধাসটামর কোঠা ছাড়িয়ে মুক্তি ফলপ্রসূ হয়, সে তথ্য শেখেনি। তা যদি শিখতে পারত,
তাহলে তো সেদিনই সুবর্ণলতার ইতিহাসের জবনিকা পড়ত। মহানারীর আমল আর পঞ্চম এডওয়ার্ডের মেয়াদ পার হয়ে রাজা পঞ্চম জর্জের আমলে যখন পুত্র পপৌত্র পরিপ্রীতা গৃহিণী সুবর্ণলতা নেপালচন্দ্রের পায়ে মাথা রেখে স্বর্গে গেলেন, তখন 5 জনে তার সৌভাগ্যকে ধন্য ধন্য করবার সুযোগ পেত কি করে? বিষের মাত্রাটা সম্বন্ধে কোনো জ্ঞানী যদি থাকতো সুবর্ণলতার, তাহলে কিন্তু ও কথা থাক। নেপালচন্দ্র আর সুবর্ণলতার যে বৃহৎ ফটোগ্রাফ দুখানা মুখোমুখি টাঙানো রয়েছে ওদের বাড়ির বড় ছেলের ঘরে, তাতে বেষ্টন করে ফুলের মালা দুলছে। ফি বছরের শ্রাদ্ধবার্ষিকীতে শুকনো মালা বদলে নতুন মালা দেওয়া হয়। আজ পড়ে শোনালাম 1298 গল্প। এটি আশাপূর্ণা দেবীর লেখা সুবর্ণলতা উপন্যাসের নির্বাচিত অংশ।